সালটা হচ্ছে 87-88। প্রথম যখন পদ্মুর সাথে আমার আলাপ হয়, আলাপটা হয়েছিল ওনার বাড়িতে গেছিলাম কালীঘাটে, তখনই আলাপ হয় এবং ধীরে ধীরে খুব নিবিড়ে যায় আলাপটা। তার কারণ হচ্ছে পদ্মাতের মনটা এত ভালো ছিল, কথাবার্তায় সাংঘাতিক কথাবার্তা বলতেন, কিন্তু মনের ভেতরে কোনো প্যাঁচ পকড় রাখতো না। হ্যাঁ, অন্য যেসব ব্যাপারে উনি যেসব কাজগুলো করতেন, খুব বুদ্ধিমানের সহ কাজ করতেন, ওই জন্য উনি কোনোদিন বদনামই হননি, ওর নামে কোনোদিন কেউ বদনাম করতে পারেনি। ও তো অনেকে অসভ্যতা করেছে অ্যাজ এ মেম্বার হিসেবে, সেটা আলাদা কথা। তো পক্ষপাতিত্বহীন লোক বলবো আমি, এটা বলবো না যে আমার পক্ষ ওর পক্ষ তার পক্ষ নিতে, সেরকম নয়। যদি আমায় 200 ভিআইপি টিকিট, ওর ধরো 200 ভিআইপি টিকিট দিত, ভেদাভেদটা ছিল না ওনার কাছে, সমান্তরাল চলতো। তো আমাদের ইলেকশন যখন হয়, 88 ইলেকশন হয়, সেটা অনেক বড় হিস্ট্রি, তার মধ্যে উনি অতটা জড়িত ছিলেন না। পরবর্তীকালে আমরা যখন আসি 90 সালে, জিতে আসি এবং ক্লাবের পরিচালনার দায়িত্ব আসে, তো তখন থেকেই পদ্মসে অ্যাকচুয়াল আমাদের ফুটবল মাঠের পরিচয় হয়। এবং উনি একটা রোটারিয়ান ক্লাব করতেন, কালীঘাট রোটারিয়ান ক্লাব, বহু পুরোনো দিন থেকে চলে আসছিল, সেটাকে আমার মেম্বারও করেছিল। এবং সেই সময় আইএফের অবস্থা খুব খারাপ ছিল, এবং আমার সাথে সেই সময় একজন লোকের খুব পরিচয় ছিল, উনি হাইকোর্টে জাজ ছিলেন সেই সময়, অজিত সেনগুপ্ত। উনি খুব স্পোর্টসম্যান টাইপের ছিলেন। তো আমি এমনি পদ্মাকে বললাম যে আপনার তো প্রেসিডেন্ট যদি চান, আমি কি কথা বলবো অজিত সেনগুপ্তর সাথে? খুব ভালো হয়। আচ্ছা তাহলে যাই। না না, আজকেই যেতে হবে। বাড়িতে আমরা গল্প করছিলাম, চা ফা খাচ্ছিলাম, ঠিক আছে, গেলাম অজিতদার বাড়ি, বালিগঞ্জ সার্কেল রোডে, এ প্রপোজাল দিলাম। ও তো একদিন ঘেসে বলছে, প্রদ্যুৎ কি করবে আমাকে? আর প্রপোজালটা এখান থেকে আসছে, ডাকো তাহলে এখনই। তো প্রদ্যুৎকে আমাদের ফোন করলে যে চলে আসুন, ফাইনাল হয়ে গেছে। প্রদ্যুৎ তো 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেল, দুজনকে ঘরে ঢুকিয়ে বাইরে, দুজনের কি আলোচনা আমি শুনিনি। এবং আজকে যে আইএফএ ঘুরে ফার্দার দাঁড়িয়েছিল, সেটা যে বিকজ হচ্ছে অজিত সেনগুপ্তের জন্য। এবং অজিত সেনগুপ্ত এমন কাজ গভর্নমেন্টের সাথে করেছিল, সেটা গভর্নমেন্ট পরে মানেনি। স্পোর্টস যিনি দেখতেন, তিনিও আজকে নেই, পৃথিবীতে নেই। তো উনি মানতে বাধ্য ছিল, হাইকোর্ট অর্ডার হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেরকমভাবে টাকাটা ডিসপিউট, সবাই মিলে ভাগ করে পাওয়া, যারা খেলার টিকিট কেটে আসতো তাদের যে টাকাটা আর্ন হতো, সেই টাকা থেকে বর্ধমান ক্লাব পাবে, ইস্ট বেঙ্গল ক্লাব পাবে, বর্ধমান ক্লাব পাবে, যেসব ক্লাবে নিজস্ব টেন্ট আছে, তো যাই হোক সেসব টাকা করে গভর্নমেন্ট দেয়ও নি। এবং ওই সময়তে আইএফের পুরো দেনা শোধ হয়েছে, আইএফের বাড়ি মর্টগেজ ছিল, ছাড়ানো হয়েছে, এবং আইএফএ যথেষ্ট মানে কি বলবো, মানে নিজস্বর মধ্যে রেখে দিয়েছিল, দেনা ফেনা কিছু ছিল না। কারণ আইএফএর একটা বিশাল খরচা আমি জানি, সেই সময় শুনেছিলাম, কারণ রেফারি থেকে নিয়ে সারা বছর ফুটবল চালাতে গেলে বহুত খরচা। সেই সময় সেই টাকা তোলার খুব প্রবলেম ছিল, কারণ মাঠে যারা খেলা দেখতে আসতো, তখনকার দিনে ক্রিকেট
তখনকার দিনে ক্রিকেট দর্শক আলাদা, ফুটবলের দর্শক আলাদা, আজও তাই। তো আজ কিছুটা চেঞ্জ হয়েছে, ক্রিকেট দর্শক নিম্নগতির দিকে আছে, ফুটবলের দর্শক একটু আপে এসছে। ফুটবলের আপে আসার অনেক কারণও আছে, কারণ ফুটবল একটা এমন র্যাঙ্কে এখন পৌঁছে গেছে, হয়তো যারা ফুটবল চালাচ্ছে, ক্লাব চালাচ্ছে, তারা উপার্জন হয়তো নেই, খরচাটাই আছে, কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে ফুটবলটা চলছে, খুব জোর কম্পিটিশন চলছে। কম্পিটিশন আগে ছিল না, আগেও ছিল, কিন্তু এত পয়সা ফুটবলে কোনোদিন ছিল না। আজকে যে ফুটবলের পয়সাটা আছে, সেটার খানিকটা প্রতিদান বলতে পারি প্রদ্যুৎ দত্তের আছে ওর মধ্যে। ওনার চিন্তাধারা এরকম ছিল যে প্লেয়াররা আসবে গাড়ি করে, সাইকেলে করে আসতো না, ট্রেনে করে আসতো শিয়ালদা, ওখান থেকে বাসে করে আসতো মাঠে প্র্যাকটিস করতে। তো গাড়িতে আসবে, ভালোভাবে থাকবে, নতুন নতুন বুটে খেলবে, এইসব চিন্তাধারা ছিল আর কি। তো সে তো ক্ষমতা থাকতে হবে, সে ক্ষমতাগুলো ক্লাবেরও ছিল না, এই হচ্ছে ব্যাপার। আর বেসিক্যালি প্রদ্যুতের সাথে পার্সোনাল যেটা মিশেছিলাম বহুদিন, বহু জায়গায়, আমি ওই জন্য ওর ছেলেকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, তোর বাবা সবথেকে খেতে কি ভালোবাসে বলতো? ও বল চপ ফপ এইসব বলছে। না, ডিমের অমলেট। আমরা অনেকবার এখান থেকে গেছি দুর্গাপুরে, যখন মিনিস্টার ছিলেন সন্তোষ মোহন দেব, চিফ মিনিস্টার, তো আমরা ডিএসপিতেও গেছিলাম, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এএসপিতেও গেছিলাম, প্রদ্যুতের সঙ্গে করে একসাথে। তো রোডেতে মানে পৌঁছইতে লাগতো 6-8 ঘন্টা। তার কারণ হচ্ছে গাড়ির জন্য নয়, রাস্তার জন্য নয়, মানে আধ ঘন্টা 1 ঘন্টা পরই থেমে ডিম টোস্ট, ডিমের অমলেট আর পাউরুটির টোস্ট, এটা খাওয়া হতো। লাঞ্চ বলো, ডিম যাইতেই রোডের মধ্যে খাওয়া হতো। এরকম আনন্দকর ব্যাপার, আর নানান গল্প নানান এই করতে করতে যাওয়া হতো। সব থেকে বড় কথা যে ওনার একটা ব্যবসা করার খুব ইচ্ছে হয়েছিল সেই সময়। তো আমাকে নিয়ে গেছিল অ্যাজ এ কমপ্লিটলি ইয়ং ফ্রেন্ড। আমি যে পয়সা লাগাবো, ব্যবসা করবো, তার জন্য নিয়ে যাই, সঙ্গে আমায় রেখেছিল। তো ব্যবসায়ী যেতে চিন্তাধারা ওনার ছিলেন তখন, যেটা কিছু করব, এইটা একটা দিক গেল। সেকেন্ড হচ্ছে যে আর একটা দিক ছিল, আমাকে বললো যে তুমি এবারে আমাকে 3 লাখ টাকা দেবে, আমি টাকা দেওয়ার আছে, কিছু লিডার নাম ফাম বললো, আর এরা কাজকর্ম কিছু করে না, আমি এদের পয়সা দিতে পারবো না। তাহলে ঠিক আছে, তুমি একটা অ্যামাউন্ট করে এটা নিয়ে এসো। 10:30টার সময় আমি গেলাম, তখনই প্রথম পরিচয় করলো আমাদের আজকে যিনি সিএম মমতা ব্যানার্জি। প্রদ্যুৎ তার ঘরে বসছিলেন, তখন পরিচয় করলো আমার সাথে, এই হচ্ছে প্রথম দাঁড়াচ্ছে, এবং সোমনাথ চ্যাটার্জি এগেনস্ট করে উনি একটা ছক তৈরি করলেন বসে বসে। অনেক রিপোর্টার ইনভলভ ছিল, ফটোগ্রাফার ইনভলভ ছিল, তাদের সামনে ছক তৈরি হলো একটা। একদিন পরে আনন্দবাজার যুগান্তর খুব জোর চলতো, ফ্রন্ট পেজে সেই ফটোটা এলো যেটা প্রদ্যুৎদা তৈরি করে দিয়েছিল। সেটা কি না, বললো তুমি অমুক সময় ওর বাড়িতে যাবে, সোমনাথ চ্যাটার্জির বাড়িতে। উনি দরজাটা তখন খোলেন, টকটক করে খুলবে, তখন তুমি ঝপ করে মুখটা ঘুরিয়ে, আর ফটোগ্রাফার সব ওই বাউন্ডারি লাইনের বাইরে আছে, আর একটু মুখটা ঘুরিয়ে, আর উনি তোমায় দেখলে ছি করে পিছিয়ে যাবেন, আর তুমি বলবে যে আমি আপনার রেজিস্টারে দাঁড়িয়েছি এখানে, আপনি আমাকে সাহায্য করুন, একটু কথাটা বলবে। যতটা বড় জোরে বাইকে এলো না এলো, ফটোটা আসবে। এবং ফটোটা যে কি ধরনের এসেছিল, গল্পের সঙ্গে ফটো যেন মনে হচ্ছে বিলিয়ে হয়েছে। লোকে তো আগে ফটো চাপে, পরে গল্প হয়, এর আগে গল্প পরে ফটো, এবং ফ্রন্ট পেজে। এবং সেই ফটোটা এত আলোড়িত করেছিল, যার জন্যে আজকে যিনি সিএম, আমি ম্যাডাম বলে ডাকতাম তখন ওনাকে,
তো সোমনাথচারী লোককে প্রায় 3 লাখের উপরে হারালো। সব থেকে বড় কথা যে এটা পদ্ধতি এইসব গুণ ছিল। রাত্রির 12 আমার একটা ফোন ছিল তখন, 2টো লাইন ছিল, ফোনটা কানেক্ট করা যেত, একটা ফোনে কথা বললে আর একজনকে মিডিয়ে কনফারেন্স করা যেত। প্রথমে নিয়েছিলাম ফোনটা আমি, এই জিনিস ছিল না আগে। তো তারপরে কি হলো, ঠিক 12টার সময় প্রদ্যোত্তর ফোন, আমার ওয়াইফ বলতো যাও একজনেরই ফোন আসবে, ধরো গিয়ে আর কনফারেন্সও করে দাও। হ্যাঁ বলুন। শোনো, দেবুকে মেলাও, নিয়ে আমাকে কনফারেন্সে রাখবে, আর দেবুকে বলবে দেবু কৃষ্ণা কে গো, খেলে এই কথাটা বলবে। আমি তাই করলাম, কনফারেন্সে রেখে দেবু এই কৃষ্ণা কে গো, পদ্মা বলেছে। না না, পদ্মা কিছু বলেনি, পদ্মা লাইনে হাসছে। ও তো কানে কালা, শুনতে পায় না, তো হাসি বুঝবে কি করে, ফিক ফিক করে হাসছে বুদ্ধত্ত। আমার বইয়ের নাম, আমার বইয়ের নাম, যা কি জানতে চাও? তো কানে কালা ছিল। ও তাই বলো, জানলো হলো কোনো গার্লফ্রেন্ডের? হ্যাঁ আমার বউ আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, পদ্মা ছাড়া এই কথা তোমাকে কেউ বলতে পারে না। পদ্মা 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 করতো। আর সূর্যে তো দুটো আলাদা ক্যারেক্টার, একটা বডি থেকে দুটো আলাদা ক্যারেক্টার বার করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা কিন্তু নাটক নয়, তিনি নাটক করছেন আমি বলবো না, আমি হাসছি ফাজলামি করছি না। এমন লোকের সাথে রাত্রিরে কথা বলতেন, তাকে খুব পছন্দ করত এবং তার সাথে প্রাণ খুলে কথা বলতো, কিছু ব্যক্তিগত ঘটনাও আমাকে শেয়ার করত। আমি তো আর সেটা মুখ ফুটে কারোকে বলতাম না। এমন এমন লোককে বলতো যে খুব পদ্মুদার খুব কনফিডেন্স এলো, পদ্মুদা মনে করতেন। পদ্মুদা যে দুটো ক্যারেক্টার আছে সেটা অনেকেই জানে না, জানার কথাও না, হয়তো কারোর সাথে মেশেননি উনি। কিন্তু আমার সাথে দিল্লিতেও চলে গেলেন, তারপরে আমি দিল্লিতে গেলাম, হসপিটালে দেখা করলাম, বললো আমি থাকবো না, বলে দিয়েছি আমি চলে যাব। উনি প্র্যাকটিক্যালি হসপিটাল থেকে ছিঁড়ে মিড়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন, যেখানে থাকতেন সে চলে গেলেন। মানে প্র্যাকটিক্যালি বলতে পারো মৃত্যুকে বরণ করলেন।